এত সুন্দর করে রান্না করা হয়েছে। এই মাছটা হচ্ছে বাসক, এটা হচ্ছে আপনার 1200 টাকা কেজি মাছটা। 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি মাছটা। যত খাই তত খাইতে ইচ্ছে করে এই মাসকালাইয়ের ডাল। আপনি খান মালা আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়েছি, অনেক নিয়েছি, ধরেন শুরুতেই আর দিয়েছি। একটু দাম। এই মোটা চালের সাদা ভাতের সাথে মাসকালাইয়ের ডাল, আলু ভর্তা, ডিম ভাজি আর ছোট মাছ, কি বলবো। আধা ঘন্টার মতো ঘুম হয়ে গেছে, এর মধ্যে দেখি আকাশ মেঘ করেছে এবং রীতিমতো ঝড় উঠেছে এখানে। আজ চরখানপুরের আকাশে এমনই কালো মেঘের ঘনঘটা। মাঝে মাঝে সূর্যমামা উঁকি দিয়ে খানিক উত্তাপ ছড়ালেও মেঘের দল তাতে বাদ সাধছে বারবার। এদিকে ভাবির রান্নাও মোটামুটি শেষ পর্যায়ে। আগেই কিছু ভাত তরকারি রান্না করেছেন, এখন নদীর মাছ রান্না হয়ে গেলেই বন্ধ হবে চুলা। কি কি মাছ রান্না হচ্ছে? এটা পিওলি, বাঁচা, তারপর আপনার রুইয়ের বাচ্চা, মানে বিভিন্ন রকমের আর কি। আর এটা হচ্ছে চিংড়ি, এটা কি নদীর? নদীর। ও আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখুন এই যে নদীর চিংড়ি, একেবারে ছোট চিংড়ি, এটাকে ইসা মাছও তো বলা হয়। খুব সুন্দর করে ভাজা হয়েছে, দেখুন দেখেই খেতে ইচ্ছা করছে। আর এখানে বেশ কয়েক ধরনের মাছ, এই যে পিওলি, বাছা, আর কি কি আছে? ওই আপনার 12 রকম, মানে আপনার 12 রকমের মাছ আছে 12 রকম মাছ আছে। এখানে। 10-12 রকমের ছোট মাছ আছে নদীতে। যখন এই ছোট মাছগুলো ধরা পড়ে তখন বিভিন্ন ধরনের মাছ কিন্তু জালে চলে আসে, আর সেই মাছগুলোই আইজুল ভাই আজকে আমার জন্য রান্না করছেন। রান্না শেষ হওয়ার আগে আরও কিছুক্ষণ মাচায় বসে আজিজুল ভাইয়ের সাথে আড্ডা দিলাম আমরা। বাঁশধারে অনেকক্ষণ রেস্ট নিলাম, নিয়ে এখন ভাবি খাবার আমাদের জন্য একবার রান্না বাড়া সব রেডি হয়ে গেছে, তো আমরা খাবো। একেবারে রেডি করছেন, দেখেন এই যে ভাবি সম্পূর্ণ খাবার টাবার সব একবারে নিয়ে বসে আছেন আমাদের জন্য। এই তোমরা খাইছো? মোটা চালের মিষ্টি স্বাদের সাদা ভাত ভাবি তুলে দিতে থাকলেন সবার প্লেটে। বাড়ির ছোট সদস্যরা আগেই ভাত খেয়েছে, এখন খাবো আমি, আজিজুল ভাই, আজিজুল ভাইয়ের ছেলে এবং আমান। ভাত তুলে দেওয়া শেষে ডিম ভাজা আর আলু ভর্তা প্লেটে তুলে দেওয়া হলো, সাথে মাসকালাইয়ের ডাল। আবার আজিজুল ভাইয়ের বাসায় দুপুরে খাচ্ছি, হয়েছে অনেক অনেক অনেক, আর লাগবে না, আর লাগবে না। দেখুন কত খাবার আজিজুল ভাই দিয়েছেন, আর এই যে সেই মাসকালাইয়ের ডাল, আজিজুল ভাই তো আমাকে দিতেই আছেন। মাসকালাইয়ের ডাল, ডিম ভাজা, আর এই যে আলু ভর্তা, আর সেই সাদা মোটা চালের ভাত। আবারও খুব মজার একটি খাবার আজিজুল ভাইয়ের বাসায় এসে খাওয়ার সৌভাগ্য আমার আজকেও হলো। ভাবি খুব কষ্ট করে রান্না করেছেন, সকাল থেকে রান্না করেছেন। আমি আসার পরে শুধু মাছ মাছ ভাজতে দেখেছি। এই যে দেখুন 12 ধরনের মাছ আছে এখানে, নদীর পিওলি মাছ আছে। কি কি মাছ? ওই পিওলি আছে, আপনার বাঁচা, আপনার রুইয়ের পোনা, ওই আপনার শোল, নানা রকম। আচ্ছা, কাটলে মাছলে সব 12 ধরনের মাছ রয়েছে নদীর। আমার একটু দেখাও। এই মানে 12 মিশালি বলা হয় মাছ। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় জাল ফেলে, সেই সবগুলো মাছ একসাথে করে ভাজি করা হয়েছে। এর সাথে সাথে এটা আমরা খাবো কিছুক্ষণ পরে নেব। আগে আলু ভর্তা আর ডাল দিয়ে শুরু করছি। আর এর সাথে দেখুন এই যে একেবারে কিছুক্ষণ আগে দেখালাম যেটা চিংড়ি মাছ, ছোট চিংড়ি, ইসা মাছ বলা হয় লোকালভাবে। এটা
কেমন পাওয়া যায়? খুব ভালো পাওয়া যায় নদীতে? খুব কম আছে এটা, এখন কম। কম। এই খাবারের লোভে কিন্তু এখানে আসার আর একটা উদ্দেশ্য হচ্ছে এই যে ডাল ভাত, এই যে মাসকলাইয়ের ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, ছোট মাছ। ইস, আহ, সত্যি কি মজা এই মাসকলাইয়ের ডাল। আর সাথে সাথে আজিজুল ভাই এই যে দেখুন কিসা মাছটা দিয়ে দিয়েছে, ছোট চিংড়ি মাছ। ডালের স্বাদের সাথে কোনো কিছুর তুলনা করা যায় না, কি দুর্দান্ত। আচ্ছা না, খুবই টেস্টি। ছোট মাছ দিয়ে দেন। আচ্ছা আজিজুল ভাই, আমাকে আপনি সব উঠিয়ে দিচ্ছেন, আপনারা কি নেবেন? বড় মাছটা নেন আপনি। না বড় মাছ দেবো বড় না, মাছটা আপনি নেন, খান, please। আমি খাই ভাই, তো আপনি খান। না 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 আপনি খান। ওই যে ওনাদেরকে দেন। না, এই যে আজিজুল ভাইয়ের দুই ছেলেও আমাদের সঙ্গে বসেছেন খাওয়ার জন্য। এখানে দুইজন, এটা বড় ছেলে, ছোট ছেলে, তারাও আছে। আর ছোট যে আজিজুল ভাইয়ের যে মেয়েরা রয়েছেন তারা জাল মাছ কিন্তু নিবি তুই? খাওয়া দাওয়া করেছেন। জাল মাছ নিবি? এখন আমি খাচ্ছি। এখানে যতবারই আসি ততবারই খেয়ে পরিতৃপ্ত হই। একটা কথা আমি বারবারই বলি, মানুষের যদি আন্তরিকতা নিয়ে খাওয়ায় সেই খাবারটার টেস্ট বহুগুণ বেড়ে যায়। আজিজুল ভাইয়ের পরিবারের যে আন্তরিকতা খাওয়ানোর ব্যাপারে, এই আন্তরিকতাই স্বাদের যে মাত্রা সেটা যেন অনেক বাড়িয়ে দেয়। এত সুন্দর করে রান্না করা এই দেখেন, হয়েছে। এই মাছটা হচ্ছে বাসট, এটা হচ্ছে আপনার 1200 টাকা কেজি। এই মাছটা 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি এই মাছটা। কি নাম? এটা হচ্ছে আপনার বাসট। বাসট বলে। কেউ বলে বাসট, কেউ বলে গাংসুতি, গাংসুতি, আবার ও, কেউ বলে বাঁশপাতা। বাঁশপাতা নামে চিনি আর কি। আগেও খেয়েছি বাঁশপাতা মাছ। খেয়েছি রাজশাহীর চিলিজ রেস্টুরেন্টে অনেক আগে, যখন এখানে পড়াশোনা করতাম। খুবই মজার মাছ, সেখানে চিলিজ রেস্টুরেন্টে খুব ভালো করে রান্না করা হতো। সেই অনেক দিন পর, এরপরে হলো 10-12 বছর পরে আমি এই বাঁশপাতা মাছ রাজশাহী এসে খাচ্ছি। এখন নাকি এটি 1200 টাকা কেজি। এই ডাল খেয়ে মানে কখনো তৃপ্তি আসে না, যত খাই তত খাইতে ইচ্ছে করে। এই মাসকলাইয়ের ডাল। আপনি খান মেলা আচ্ছা জিনিস। আচ্ছা আচ্ছা, নিয়েছি, অনেক নিয়েছি, বড় না, শুরুতেই দিয়েছি। আরেকটু দাও। এই মোটা চালের সাদা ভাতের সাথে মাসকলাইয়ের ডাল, আলু ভর্তা, ডিম ভাজি আর ছোট মাছ, কি বলবো। আমি বরাবরের মতো আবারও ভীষণ পরিতৃপ্ত, আমার খুবই ভালো লাগছে এখানে খেয়ে। ধন্যবাদ আজিজুল ভাই, আর ভাবিকে অশেষ ধন্যবাদ। অনেক সুন্দর নদীর, এটা নদীর মাছ। তারপরে এখানে চিংড়ি মাছ আছে, আলু সিদ্ধ, ডিম ভাজা, আর হচ্ছে মাছকলাইয়ের ডাল। ভাই অনেক স্বাদ হয়েছে ভাই, তৃপ্তি সহকারে খাচ্ছি ভাই। একসাথে খাওয়া দাওয়া করছি আমি, আমার দাদা, আমার দাদি খাওয়ার গেলা লিখে দিয়েছে। কতদিন আগে? এই মেলা কদিন আগে, এই গুচ্ছিরামের টাইমে, যে গুচ্ছিরাম ছিল না, 10-11 বছর আগে। 10-11 বছর আগে। দিয়ে আমার দাদা এসে খাইতে বসেছে, আমাদের খাওয়া দাওয়া কম বেশি হয়ে গেছে। দিয়ে হাত ধোয়া পানি গেলা থি দিয়েছে সঙ্গে, দিয়ে ভাত আইন দিয়েছে। আর আপনার সেখান তো বাতির টাইম, এমনি তেলে চলে সে বাতি রাতের বেলা? রাত্রির বেলায়। দিয়ে আমার দাদা এসে বলছে যে খাইতে দিতে, খাইতে বসেছে। এবার তরকার টরকার কিছুই দেয়নি, আপনার হাত ধোয়া পানি আছে, ওই পানি তুলছে আর খাইছে। উনি ভাবছেন ডাল ওইটা। হ্যাঁ, আপনার হলুদের পানি হয়ে আছে, তো হাত ধুলে তো একটু হলদে হলদে ভাব থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আপনার ডাইল মনে করে খাইয়ে চলেছে। তারপরে? পরে আবার আমি বলছি, দাদা তুমি তো, তোমাকে তো তরকারি দেয়নি, তুমি আবার কি ভাগের খাচ্ছ? ওইটা দিয়েছে যে এটা তরকারি বলে খাচ্ছি আমি, আর কে কত আসবে পানি দেখে। আমার দাদি গাল মানে বকাবকি গেছে। সত্যি একটি মজার কাহিনী যে হাত ধোয়া পানি ডাল মনে করে তার দাদা খেয়ে ফেলেছেন। খেয়ে বলছে আমাকে শুধু ডালই দেওয়া হলো, আর কিছু খাবার নাই। পরে বলছে খাবার তো এখনো দেয়াই হয়নি। তখন দেখছেন যে আসলে কি খেলাম, হাত ধোয়া পানি খেয়েছেন উনি। বন্ধুরা, আজকে এখানে এসেছি, আজিজুল ভাই আমার জন্য মোষের দুধ নিয়ে এসেছেন, আমি খাবো সেই জন্য কিনে এনেছেন। আজিজুল ভাই কত করে কেজি মোষের দুধ? 60 টাকা কেজি। এই চরে অনেক মোষ পালন হয়। আর এই যে দেখুন, আর সর দেখুন, কত মোটা সর দুধের সাথে দেয়া হয়েছে। এত সর আমি খাবো না, কিন্তু দুধটা একটু টেস্ট করতে চাই। ভাবি একটা চামচ নিয়ে আসেন। মহিষের দুধ আমি জীবনে 2-4 বার খেয়েছি, খুব বেশি খাইনি। তার মধ্যে আজিজুল ভাইয়ের বাসায় মনে হয়
প্রথমবার যে এবার আসছিলাম বা দ্বিতীয়বার, এই 2বার মোষের দুধ খাওয়া হচ্ছে আমার। আইজুল ভাইয়ের বাসায় 2বার খেয়েছি টোটাল আজকে দিয়ে, আর এর আগে হয়তো 2-1বার খেয়েছি, ততটা আমার মনে নেই যে ঠিক কোথায় খেয়ে থাকতে পারি। তো গরুর দুধ খেয়ে অভ্যস্ত। তো আইজুল ভাইয়ের এখানে এলেই মোষের দুধটা খাওয়ার সৌভাগ্য হয়। সুন্দর, মহিষের দুধ কিন্তু আসলেই ভালো। এত খাবার খেয়েছি, ভাবে আমাকে 3 জনের ভাত দিছে, আর এত ডাল, এত ভাত, এত তরকারি খেয়ে আমি আর নড়তে পারছি না। এখন আইজুল ভাইয়ের বাড়ির পাশের এই মাচায় একটু শুয়ে রেস্ট নিতে চাই। এই যে দেখুন, মাচার উপরে বালিশ দিয়েছেন এবং একটা কম্বল বিছিয়ে দিয়েছেন, একটু শুয়ে রেস্ট নিতে চাই। দুপুরে খাবারের পরে আইজুল ভাইয়ের এই বাঁশঝাড়ের নিচে শরীরে দিয়ে খুব ভালো লাগছে। মানুষ হেঁটে হেঁটে, ছুটে ছুটে, খেটে খেটে ক্লান্ত হয়, আর আমি এখানে খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। ডাল ভাত মাছ এত খেয়েছি, নড়তে পারছি না। আগেরবার চরখানপুরে এসে এক অলস দুপুরে বাঁশঝাড়ের নিচে মাচায় ঘুমানোর দৃশ্য দেখে আমার খুব লোভ হয়েছিল। মনে মনে ভেবেছিলাম, ইস, আমিও যদি এভাবে একদিন ঘুমাতে পারতাম। ভাবতে ভাবতেই চোখ জুড়ে নেমে এলো রাজ্যের ঘুম। সুযোগ বুঝে আমানও মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখলো। হঠাৎ করে ঝড় উঠে বৃষ্টি নামার জোগাড়, তখনও ক্যামেরা তাক করে আমাকে ডাক দিল আমান। বন্ধুরা, ঘুম পেয়ে গেছিল আমার, আর আধা ঘন্টার মতো ঘুম হয়ে গেছে। এর মধ্যে দেখি আকাশ মেঘ করেছে এবং রীতিমতো ঝড় উঠেছে এখানে। বন্ধুরা, বৃষ্টি চলে এসেছে দেখতে দেখতে, একেবারেই কি অবস্থা। আজিজুল ভাইয়ের বাড়ির বারান্দায় প্রবেশ করতে করতে ঝুম বৃষ্টি শুরু হলো, সেই সাথে প্রবল বাতাস। অনেকদিন পর আবারও টিনের চালে বৃষ্টির শব্দটা উপভোগ করলাম। আর বাড়ির শিশু কিশোররা পাশের বারান্দায় বসে বৃষ্টিস্নাত বিকেল দেখছে আনমনে। বন্ধুরা, আইজুল ভাইয়ের বাড়িতে বসে বহুদিন পরে এই টিনের চালে বৃষ্টির শব্দটা দারুণভাবে উপভোগ করছি। জানি না এই বৃষ্টি এবং এই ঝড়ো বাতাসের পরে পদ্মা নদীর কী অবস্থা, আমাদের যেতে কতটা বেগ পেতে হবে আরও, সেই ভয় তো কাজ করছেই। কিন্তু আপাতত এখানকার এই বৃষ্টি খুব ভালো লেগেছে আমার। হঠাৎ করে বৃষ্টি মাথায় করে ছুটে এলেন আজিজুল ভাইয়ের মা। উদ্বিগ্ন হয়ে তিনি জানতে এসেছেন এই ঝড় বৃষ্টির মাঝে আমরা রওনা দিয়েছি কিনা। এই সময় নদীতে থাকলে বিপদ যে ভয়াবহ তা অনুমান করেই তিনি ছুটে এসেছেন এখানে। আচ্ছা, ঠিক আছে। ধীরে ধীরে বাতাস কমে গেল বৃষ্টির বেগও, আর সাথে সাথেই যেন জেগে উঠল শিশুদের মন। ছোটবেলায় বৃষ্টির পানিতে কত ভিজেছি তার ইয়ত্তা নেই। চরখানপুরের শিশুদের কাছে এটাই যেন বিরাট বিনোদন। ঠিক এই মুহূর্তে শহরের শিশুরা যখন মোবাইল ফোন, কম্পিউটার কিংবা টিভির স্ক্রিনে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখন চরের সুবিধাবঞ্চিত শিশুরা প্রকৃতির এই আয়োজনকেই বানিয়েছে বিনোদনের বিরাট অনুষঙ্গ।
কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পুরোপুরি থেমে গেল, আর কোথা থেকে যেন আজিজুল ভাইয়ের কুকুরটি এলো আঙিনায়। চরখানপুরের দারুণ কিছু মুহূর্ত কাটিয়ে এবার রাজশাহী শহরে ফেরার পালা। ভাবেই থাকেন তাহলে, আসি। বন্ধুরা, এই যে আজিজুল ভাইয়ের বাসা থেকে বের হলাম, বৃষ্টি থেমে গেছে, মেঘ আছে, তবে বাতাস কমে গেছে। এটা একটা বড় স্বস্তির বিষয়, কারণ বাতাস হলে নদীর ঢেউ যে কি উত্তাল আর মারাত্মক হতো, যাওয়াই কঠিন হয়ে যেত। কি বলেন আজিজুল ভাই? হ্যাঁ, বাতাস হলে সমস্যা হয় না? বাতাসের মধ্যে ঢেউ তো ভাঙা ঢেউ হবে। এই চরে এক রাত থাকতে চাই, তবে সেই সৌভাগ্য কবে হবে জানি না। তবে নিশ্চয়ই কোনো একদিন এক রাত কাটাবো এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এবারও আজিজুল ভাই জমির কোনো ব্যবস্থা করতে পারেননি, তাই সেটি এখনোই ঝুলেই থেকে গেল। আজিজুল ভাই জমির ব্যবস্থা করবেন, তারপরে আমাকে জানাবেন বলেছেন। আজিজুল ভাই, তাহলে জমির কি ব্যবস্থা হবে বলেন? ব্যবস্থা করি, তারপরে তখন আপনি চেষ্টা করেন, তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ওরে বাবা, ওরে বাবা, মেলা কমে গেছে। যে ঢেউ, একেবারে ভয় পেয়ে গেলাম তো। হ্যাঁ, হায় হায়, ভীষণ স্রোত। এই নৌকাগুলো এই উত্তাল নদীতে মাছ ধরে ফিরে এলো। ও মাছ ধরতে যাচ্ছে, সরি। হ্যাঁ, নদীতে এখন ছেড়বে, এখন এটা গোটা ঘিরিলে চলে যাবে। হ্যাঁ, তারা এই যে জাল, তারপরে হচ্ছে মাছ ধরার বিভিন্ন ফাঁদ, এগুলো রেডি করে যাচ্ছেন, ফিরে আসেনি তারা। এই উত্তাল নদীতে এই সময় মাছ ধরা অন্তত খুব ঝুঁকিপূর্ণ। কিছুক্ষণের মধ্যে কালো মেঘ এমনভাবে গোটা আকাশ আবারও ছেয়ে গেল, মনে হচ্ছে সন্ধ্যা নেমে গেছে। নিরাপদে আদৌ এবার নদী পার হতে পারবো কিনা, এই কালো মেঘ মনে আরো বেশি শঙ্কা জাগাচ্ছে। দেখুন, নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। এটি একটি মসজিদ ছিল, সেই মসজিদটি আর নেই, নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কিছু অংশ এখানে রয়েছে। আরও যে স্রোত দেখছি, আর যে এই যে ফেনা দেখছি, এই ফেনাগুলো দেখে আজিজুল ভাই বলছিলেন এই পাশে ভাঙন চলছে। ভাঙন যখন হয় তখন এরকম নদীর ধার দিয়ে এরকম ফেনা ভেসে যায়। উত্তাল নদীতেই আবার শহরে ফিরছি। জানি না এখন ফেরার সময় কি অবস্থা দাঁড়াবে। আকাশে অনেক মেঘ রয়েছে, নদীতে অনেক স্রোত দেখছি, তো ঢেউ মনে হয় আগের চেয়ে কম হতে পারে। জানি না কি অবস্থা হবে রওনা দেওয়ার পরে। আর এই যে নৌকা, এই নৌকায় আমরা শহরে ফিরে যাব। দুজনের জন্য 500 টাকা ভাড়া রাখবেন। আর একজন যাবেন, আরও একজন চরের একজন শোকেস নিয়ে উঠছেন এই নৌকাতেই, তার কাছ থেকে নাকি 300 টাকা নেওয়া হবে। আর এইভাবেই কিন্তু আমরা রওনা দিচ্ছি আর কি এখনকার মতো। আর এই যে আজিজুল ভাইকে ছেড়ে যাচ্ছি, আবার দেখা হবে। ঠিক আছে আজিজুল ভাই, আপনি এই ব্যবস্থাটা করেন যেটা বললাম, জমিটা খোঁজেন। হ্যাঁ, ঝুঁকি বিবেচনায় আগের চেয়ে বড় নৌকার ব্যবস্থা করে দিয়েছেন আজিজুল ভাই। আবারও ঝড় ওঠা কিংবা বৃষ্টি নামার আগেই ওপারে পৌঁছাতে হবে, তাই ঝটপট উঠে পড়লাম নৌকাটিতে। থাকেন আজিজুল ভাই।
ধীরে ধীরে চরখানপুর ছাড়িয়ে যেতে থাকলো নৌকাটি। নৌকার মাঝির সহকারী হয়েছেন আজিজুল ভাইয়ের ছোট ছেলে। বৃষ্টি এলে যাতে ব্যবহার করতে পারি এজন্য একটি ছাতাও দিয়েছেন আজিজুল ভাই। নদী ভাঙতে ভাঙতে এমন অবস্থায় দাঁড়িয়েছে এখানকার নৌপথের অর্থাৎ পদ্মা নদীর কিছু অংশ ভারতের সীমানায় চলে গেছে। নদীর ধারের এই যে ছোট্ট স্থাপনা দেখছেন, এটি ভারত সীমান্তে বিএসএফ ক্যাম্প। কয়েক বছর আগেও নদী থেকে অনেক দূরে অবস্থান ছিল এই ক্যাম্পটি। নদী ভাঙতে ভাঙতে এখন বিএসএফ ক্যাম্পের অনেকটাই কাছাকাছি চলে গেছে। আগের চেয়ে বড় নৌকা, তাই ঢেউয়ের ধাক্কা তেমন টের পাচ্ছি না। অবশ্য এই মুহূর্তে বেশি ঢেউ নেই নদীতে, তাই তরতর করে ছুটে চলেছে নৌকা। কিন্তু শহরের কাছে মূল স্রোতধারায় গিয়ে বিপাকে পড়তে হতে পারে অনুমান করে অনেক দূর দিয়ে ঘুরে যাচ্ছে নৌকাটি। যা হোক, এবার অন্তত কোনো ঝামেলায় পড়ব না ভেবে মনে মনে স্বস্তি পেলাম। কিন্তু এই স্বস্তিটা বেশিক্ষণ টেকসই হলো না। মূল স্রোতধারার কাছে এসে নদীর ভয়াবহ রূপ নজরে এলো আমাদের। এমন ভয়ঙ্কর আর উত্তাল রূপ চরে যাওয়ার সময়ও দেখিনি। নদীর জলের ভয়াবহ অবস্থা দেখে শহরের দিকে না গিয়ে নদীর সমান্তরালে চলতে থাকলো নৌকা। যেখানে গিয়ে ঢেউ আর স্রোত একটু কম মনে হবে সেখান থেকে তীরমুখী হবে নৌকা। নদীর এই উত্তাল জলতরঙ্গ সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ফুটিয়ে তুলেছে। অবস্থা বেগতিক দেখে এবারও জুতা খুলে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েই রাখলাম। আসলে এইরকম বিপদে পড়বো এটা কল্পনাতেও ছিল না। সত্যি সত্যি ভয়ানক বিপদের মধ্যে পড়ে গেছি। কোনোভাবেই নৌকা তীরের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না, সোজা চলতে হচ্ছে। এত ঢেউ, ভয়ে নৌকা ঘুরিয়ে সোজা যাচ্ছি। যদি কোথাও ঢেউ কম হয় তাহলে সেই দিকে ঘুরিয়ে তারপরে রাজশাহী শহরের দিকে যাওয়া হবে। আসলে ভয়ঙ্কর অবস্থা। সমান্তরালে কয়েক কিলোমিটার আসার পরও কম ছিল না স্রোত আর ঢেউ। তাই ভীষণ ঝুঁকি থাকার পরও একরকম বাধ্য হয়েই তীরমুখী হলো নৌকাটি। তীরের দিকে চলতে শুরু করতেই স্রোত আর ঢেউয়ের ধাক্কায় টালমাটাল হয়ে গেল নৌকাটি। রীতিমতো তীরে এসে তরি ডোবার উপক্রম হলো। রুদ্ধশ্বাস অবস্থায় বিপদসংকুল পথ পাড়ি দিয়ে তীরের কাছে চলে আসার পর যেন দেহে প্রাণ ফিরে গেলাম। এবার যে পথ অতিরিক্ত আসতে হয়েছিল সমান্তরালে, সেই পথ পাড়ি দিয়ে বড়কুঠি ঘাটে যাওয়ার পালা। চরখানপুরের এবারের ভ্রমণটি স্মরণীয় হয়ে থাকবে নানান কারণে। ঘাটে পৌঁছার পর মাঝিকে চুক্তির বাইরে অতিরিক্ত কিছু টাকা দিতে পেরে শান্তি পেলাম। আর রাজশাহী শহরে পৌঁছতেই ফোনে ভেসে এলো আজিজুল ভাইয়ের কণ্ঠ। বললেন, সুমন ভাই ঠিকমতো পৌঁছেছেন তো?